প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন। প্রিয় দর্শক, তারকা কথনের আজকের এই সেটে আমাদের স্মৃতিকাতর হয়ে পড়বার দিন। আজ আমাদের স্মৃতিময় একটি দিন। কেন বলছি, কিছু মানুষ তার স্মৃতির তুলির আঁচড় আমাদের হৃদয়ে এমনভাবে কেটে বসেন যে তা মিশে যায় আমাদের অস্তিত্বের সাথে। এই ধরুন, কোনো এক চাঁদনি পসরে সে মানুষটিকে আমাদের মনে পড়ে নীল শাড়িতে কোনো এক অপূর্ব সুন্দরীকে দেখলে, মনে পড়ে হলুদ পাঞ্জাবিতে কোনো এক যুবককে তৃপ্ত পায়ে হেঁটে যেতে দেখলে। এমন অসাধারণ এবং অসম্ভব সুন্দর সব উপমায় তিনি জড়িয়ে আছেন আমাদের সাথে, আমাদের জীবনের সাথে, আমাদের অস্তিত্বের সাথে। প্রিয় দর্শক, বলছি নন্দিত কথা সাহিত্যিক এবং নির্মাতা হুমায়ূন আহমেদের কথা। আজ তার জন্মদিনের এই ক্ষণে চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি। তারকা কথনের পুরো আয়োজন জুড়ে আজ আমরা তার স্মৃতিকথা শুনব এবং এই উদ্দেশ্যে আজ আমাদের মাঝে আছেন বিশেষ একজন মানুষ, সঙ্গীতশিল্পী সেলিম চৌধুরী। শুভেচ্ছা আপনাকে। শুভেচ্ছা। আজকে এই বিশেষ দিনে আপনাকে পাওয়ার অর্থ আসলে ভিন্ন, কারণ হুমায়ূন আহমেদ স্যারকে আমরা শুধুমাত্র একজন লেখক হিসেবে পাইনি, একজন নির্মাতা হিসেবে পাইনি। তার যে অসাধারণ সৃষ্টি সঙ্গীতের ক্ষেত্রে, গানের ক্ষেত্রে, গানের কথার ক্ষেত্রে, সেটা এখন আমাদের হৃদয়ে, বললাম ওই যে তুলিতে যেভাবে আমাদের মনের ক্যানভাসে আমরা রাঙিয়ে তুলি বিভিন্নভাবে, ওই সঙ্গীতের জায়গাটাও আসলে তাই। এবং তার লেখা অসংখ্য গান আপনার কণ্ঠে আমরা শুনেছি। আজকের এই দিনে এই নন্দিত কথা সাহিত্যিক একজন নির্মাতা হুমায়ূন আহমেদকে কিভাবে স্মরণ করছেন? স্মরণ তো আসলে ঠিক আলাদাভাবে আজকে আমার কাছে তেমন মনে হচ্ছে না, কারণ প্রায় কাজ করতে গেলে মানে তার সাথে এত বেশি স্মৃতি আমার জড়ানো বা যে কোনো সময়ই একটা কাজ করতে গেলে ওই কথাটা মনে হয়, তখন মনে হয়। ঠিক একই রকমই আজকেও জন্মদিনের দিনে ওই রকমই কোনো একটা বিষয় নিয়ে হয়তো হঠাৎ করে তার কথা মনে হয়। স্পেশালি যে আজকে স্মরণ করছি তা না, আসলে প্রতিনিয়ত স্মরণ হয় টুকটাক এরকম। এমন একজন মানুষ তো আসলে ওই যে আমাদের জীবনের সাথে, অস্তিত্বের সাথে এমনভাবে মিশে যায় যে হঠাৎ করে কোনো একটা জিনিস আমরা দেখছি, হয়তো চাঁদ দেখছি কিংবা কোনো একটা রূপবতী নারীকে দেখছি, তখনই কোনো একটা কিছু মনে পড়ে যায় তার লেখার সাথে সম্পৃক্ত। তখন যখন তিনি ছিলেন, তখন তার জীবন দর্শন বা তাকে আপনি কিভাবে দেখেছেন? ফার্স্ট অফ অল আমার সাথে তো তার প্রথম সম্পর্কটা টিচার স্টুডেন্ট হিসাবে। তো টিচার স্টুডেন্ট হিসাবে পরবর্তীতে যখন ওনার সাথে আমি কাজ করেছি, কাজ করার সময়ও তার কাছে তখনও কিন্তু শেখার বিষয়টাই বেশি। কি শিখেছেন, মানে কি বিষয়ক শিক্ষক ছিলেন আপনি, মানে তিনি ছিলেন আপনার? উনি ছিলেন উনি কেমিস্ট্রি ছিলেন, আর আমি তো পরে প্রথমে বোটানিতে, পরে মাইক্রোবায়োলজিতে মাস্টার্স করেছি। তো উনি আমার হাউস টিউটর ছিলেন। তো তখন হাউস টিউটর থাকা অবস্থায় যে স্পেশালি একটা এরিয়ার বা এই ব্লকের স্টুডেন্টদের ভালো মন্দ দেখার দায়িত্ব ওনার ছিল। উনি ফরচুনেটলি আমাদের ব্লকে ছিলেন। তো তখন তার যে পার্সোনালি আমাদের সাথে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ, আমাদের কি সুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু খুব মাইনিউটলি উনি দেখতো এবং খুব সিরিয়াসলি এটার কোনো সলিউশন হয় কিনা সেটা চেষ্টা করতো। পরবর্তীতে ওনার ক্রিয়েটিভিটির জায়গাটাতে যখন আমি মানে তার কাছাকাছি যখন ছিলাম, তখন রাইটিংসের চেয়ে তার আসলে নলেজ বেসটা আর কি, যে একটা বিশাল নলেজ থাকার যে বিষয়টা, যে রাইটিংয়ে আমার মনে হচ্ছে যে তার নলেজের খুব অল্প জায়গাটাই আমরা পেয়েছি। মানে উনি এর বাইরেও কিন্তু অনেক কিছু জানতেন। মানে ফর এক্সাম্পল আমি বলি যে যখন উনি বাদশা নামদার যেটা লেখেন, উপন্যাসটা লেখেন, এটা তো মানে ওই যে আমাদের বাদশা হুমায়ুনের লাইফ নিয়ে করা, তখন উনি কিন্তু মুঘল এম্পায়ারের যতগুলো বই ছিল, আমি তার বাসায় একদিন গিয়ে দেখছি ইংরেজি বোধহয় এক গাদা বই মানে উনি পড়াশোনা করেছেন এই বইটা করার জন্য। এবং আমার মনে হয় যে কোনো একজন হিস্ট্রির প্রফেসর যে পরিমাণ মুঘল সাম্রাজ্য সম্পর্কে যেটুকু জানতেন, ওই বই লিখতে গিয়ে কিন্তু উনি তার চেয়ে বেশিও অনেক কষ্ট করে জানতে হয়েছে। এবং যে কোনো বিষয়ে যে একটু ডিফারেন্ট পার্সপেক্টিভে বিষয়টাকে দেখা, বা আমরা যেভাবে দেখি এটা ডিফারেন্ট ওয়েতে উনি দেখতেন আর কি। এই বিষয়টা আমার কাছে খুব লাগতো। আর মিউজিকের সাথে এই যে একটা সংযোগ তার সাথে তৈরি হয়ে যাওয়া, এই জার্নিটার শুরুটা আসলে কখন থেকে বা কোন সময় থেকে? আমি যখন স্টুডেন্ট ছিলাম ইউনিভার্সিটি, তখনই আমি কিন্তু আমার মার্কেটে ক্যাসেট ছিল, এক ধরনের ছোটোখাটো একটু কিছুটা পপুলারিটি আমার তখনও ছিল, কিন্তু অত ওয়াইড স্পেকট্রাম ছিল না আর কি। কিন্তু উনি তখন থেকেই জানতেন। আমার প্রথম ক্যাসেটটা যখন বের হয় 89, উনি জানতেন যে আমি গান টান করি। তো তারপর থেকে উনি যখনই আমার সাথে দেখা হতো, হয়তো
আমি ক্লাস করে হলে ফিরছি, উনি হয়তো ক্লাস করতে আসছেন নিয়ে থেকে, বিশেষ করে শহীদুল্লাহ হলের যে পুকুর পাড়টাতেই দেখাটা সাক্ষাৎ হতো বা হলের সামনে দেখা হলে উনি প্রায় জিজ্ঞেস করতেন, পড়াশোনার কথা জিজ্ঞেস না করে জিজ্ঞেস করতেন যে তোমার গান বাজনার খবর কি, গান বাজনা করছো তো। আর উনি তো আসলে অ্যাকচুয়ালি মিউজিক পরে আমি বুঝতে পেরেছি যে উনি কী পরিমাণ, আমাদের প্রথম দিকে ধারণা ছিল উনি বোধহয় রবীন্দ্রসঙ্গীত টঙ্গীত এইগুলোই বেশি পছন্দ করেন, এর বাইরে বোধহয় অন্য ঘরানার গান পছন্দ করেন না। পরে দেখলাম যে আসলে উনি সব ধরনের গানই পছন্দ করেন, স্পেশালি বাংলাদেশের লোকগানের ব্যাপারে তার মানে একটা বিশেষ আগ্রহ ছিল তার। যেই ছাপটা আসলে তার লেখা গানগুলোর মধ্যে বা সুরগুলোর মধ্যে, কালেকশনের মধ্যে আসলে শুনতে পারি। তারপর যখন তার লেখা প্রথম কোনো গান আপনি গাইলেন, ওই এক্সপেরিয়েন্সটা নিশ্চয়ই অসাধারণ ছিল। সেই প্রপোজালটা আসলে সে কিভাবে দিলেন আপনাকে? আমি প্রথম ওনার গান লেখা গান করেছি আসলে ইয়েতে, ওই চন্দ্রকথা ছবিতে আমি ফার্স্ট ওনার গানটা করেছি। চন্দ্রকথা না, সরি, দুই দুয়ারি ছবিতে আমি ওনার একটা লেখা গান করেছি, যে সোহাগপুর গ্রামে একটা মায়া দিঘি। এবং তার আগে যে গানগুলো আমি স্পেশালি আমার কাছ থেকে উনি হাসন রাজার গান, তারপর শাহ আব্দুল করিমের গান বা ওই ধরনের সিলেটি ফোক গান যেগুলো আছে ওইগুলো বেশি শুনতে চাইতেন। লেখা গান শুরু ধরতে গেলে এই গানটা থেকে ওনার লেখা গান করেছে। তারপর অসংখ্য গানে নিজের কাজ করার এক্সপিরিয়েন্স যুক্ত হয়ে গেল। সব থেকে বেশি পপুলার এবং নিজের হৃদয়ের কাছাকাছি গান কোনগুলো, তার যদি একটা লিস্ট শুনি, আমি জানি অনেকগুলো গান উঠে আসবে, তবু এখন এই সময়ে কোনগুলো বেশি মনে পড়ে বা বেশি হৃদয়ের কাছাকাছি? হৃদয়ের কাছাকাছি আসলে ওনার লেখা গান যেগুলো আমি করেছি তার ভিতরে ধরেন চন্দ্রকথা ছবিতে একটা গান ইউজ করার কথা ছিল, এটা মেলার গান। ওই গানটা পরে অবশ্য উনি আর ইউজ করেন নাই। মেলার জন্য এটা বেশ বড় স্পেকট্রামের একটা বাজেটের প্রশ্ন হয়, হয় ফিল্মের তো একটা বাজেটের একটা লিমিটেশন থাকে, তো ওই গানটাও বেশ সুন্দর ছিল। তারপর চাঁদনি পোষারে গানটা তো আমার, তো এটা তো আমার একটা আইকনিক গান, সব জায়গায় গাইতে হয়। এই যে আইকনিক গানের কথা বলছিলেন, আমি গানের লিস্ট শোনার আগেই থামিয়ে দিলাম, কেননা গানের নাম শুনতেই মনে হলো যদি আজকের এই দিনে আপনার কণ্ঠে গানটি একটু শুনতে পারি। ঠিক আছে, আমি শোনাচ্ছি। চাঁদনি পোষরে কে আমারে স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে, তাহারে চিনি না আমি, সে আমার চিনে, চাঁদনি পোষরে কে আমারে স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে, বাহিরে চাঁদের আলো ঘর অন্ধকার, খুলিয়া দিয়াছি ঘরের সকল দুয়ার, তবু কেন সে আমার ঘরে আসে না, সে আমার চিনে কিন্তু আমি চিনি না, চাঁদনি পোষরে কে আমার স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে। অসাধারণ। যতবারই গান শুনি কেমন যেন হৃদয় বিঁধে যায়, গানের প্রত্যেকটি কথা, সাথে সুর, এবং আপনার কণ্ঠ তো মিলে এই গানকে একটা আলাদা ভিন্নতা, একটা সুন্দর অসাধারণ অনুভূতি আমাদেরকে দিয়েছে। আরও গানের লিস্ট সম্পর্কে শুনছিলাম যে তার জীবনের শেষ দিকের যে গানগুলো তিনি তৈরি করেছেন, ওই সময়টাতেও আপনি তাকে পেয়েছেন। জীবনের বিভিন্ন পর্যায়ে মানুষের চিন্তাবোধ এক এক রকম থাকে, তার শিল্পের সাহিত্যেও সেগুলোর ছাপ পড়ে। তো তার জীবনের শেষ থেকে তাকে কিভাবে দেখেছেন, তার শিল্পকর্মের সেই ছাপগুলো কেমন ছিল? আমার কাছে মানে ওইভাবে খুব ডিস্টিংগুইশড ইয়েতে গানের সেক্টরে যেটা বলবো আর কি, গানে কিন্তু প্রথম দিকে উনি যেই ফরম্যাটটা পছন্দ করতেন আর কি। উনি যেমন, আমার একটা কথা আজকে এখন বলতে ইচ্ছে করছে, সেটা হলো যে প্রথমে মিন্টু ভাইকে নিয়ে উনি একদিন বসলেন। আগে প্রথম দিকে সত্যদার সাথে কাজ করেছেন, তো মিন্টু ভাইকে বললেন যে আসলে গানটা কীভাবে লিখতে হবে, তুমি আমাকে বলো যে তোমরা এক ধরনের গান লিখো যে গানের একটা মুখ থাকে একটা, তারপর অন্তরা, তারপর সঞ্চারী, আবার একটা ইয়েতে আবার অন্তরা থাকে, এরকম করে গানটার একটা লেখার স্টাইল। তো মিন্টু ভাই একটা ইন্টারেস্টিং কথা বলেছিলেন। মিন্টু ভাই বললেন যে দেখেন, আপনি যদি আমারে বলেন একটা পত্রিকার এটা রিপোর্ট, ছোট্ট একটা রিপোর্টকে শুট করে দিতে আমি সেটাও পারবো, সুতরাং আপনি আপনার মতো করে লিখে যান, এটাতে কোনো সমস্যা না, আপনি যেইভাবে লিখবেন
আমি এটাতে সুর করতে পারবো, এবং সেটা কিন্তু আমরা তার বেশ কিছু গানে আমরা কিন্তু এটা পাই। যেমন তার শ্রাবণ ইয়েতে ওই যে দুই দুয়ারি ছবিতে একটা গান আছে, যে চাঁদনি প্রসাদের গানটা কিন্তু আমাদের ফরম্যাটেড গানের মতোই, যে মুখ আছে, তারপর অন্তরা, তারপর মুখ আবার অন্তরা, এরকমই। কিন্তু এই যেমন ধরেন মাথায় পড়েছি সাদা ক্যাপ, এইটা কিন্তু একদম ইংরেজি গানগুলো যে এরকম স্টেপ, কোনো ওই রকম অন্তরা টন্তরা কিছুই না, এরকম ডাইরেক্টলি লিখে যাওয়া কিছু, এটা কবিতার মতো, গীতি কবিতার মতো একটা জিনিস লিখে যাওয়া, সেটাই সুর করা, এই একটা ব্যাপার আছে। তারপর ওনার আরেকটা গান আছে, যেমন শেষের দিকে উনি এই যে আমার আছে জল ছবিতে লেখা, যে বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান, এই গানটা কিন্তু এরকম লেখা, যেমন একটা গীতি কবিতা লিখে যাওয়া, ওইটাতেই সুর করা, কিন্তু মানে ফরম্যাটের যে মুখ অন্তরা সঞ্চারী এরকম না, কিন্তু মানে বাংলা গান বা ইন্ডিয়ান গানের যে ঘরানাটা, ওই ঘরানার থেকে বের হয়ে আসা কিছু ব্যাপার আর কি। তো শেষের দিকে, প্রথম দিক থেকেই আসলে শেষের দিকে উনি যে এরকম মানে ফোক সং, কালেক্টেড ফোক সং এবং কিছু ইয়ে করতেন, যেমন তার লাস্ট ছবিতে এই যে ঘেটপুত্র কমলাতে যে গান, যেটা শুয়া উড়িল গানটা, ওই গানটা কিন্তু আমি কালেক্ট করে দিয়েছিলাম ওনাকে। উনি আমার কাছ থেকে অনেকগুলা গান শুনে বললেন যে মানে আমি এই ধরনের একটা গান ইউজ করতে চাচ্ছি, যে গানটাকে আমি প্রথম দিকে খুব হ্যাপি মুডে ইউজ করব, আর শেষের দিকে এই গানটাকে একটু মরবিড টাইপের, খুব স্লো ইয়েতে, কারণ শেষে যখন ছেলেটা মারা যাবে তখন এটা তার সাথে আবার একটা রিলেট করতে হবে, যে তার একটা মানে যে একটা ইয়ে ছিল, আমাদের জীবনের যে স্থায়িত্বটা খুব কম বা আনসার্টেনিটি, এই বিষয়টা থাকতে হবে। তো আমি অনেকগুলা গান শুনিয়েছিলাম, তার থেকে এই যে শুয়া উড়িল গানটা উনি পছন্দ করেছেন। সেই গানটা কি এই মুহূর্তে আপনার কণ্ঠে আমরা শুনতে পারি? শুয়া উড়িল উড়িল জীবের জীবন, শুয়া উড়িল রে, ও শুয়া উড়িল উড়িল জীবের জীবন, শুয়া উড়িল রে। আর লাম কানে ছিলা শুয়া আনন্দিত মন, লামা কানে ছিলায় শুয়া আনন্দিত মন, ভবে আসি পিঞ্জুরাতে হইলায় বন্ধন, ভবে আসি পিঞ্জুরাতে হইলায় বন্ধন, শুয়া উড়িল উড়িল জীবের জীবন, শুয়া উড়িল রে, ও শুয়া উড়িল উড়িল জীবের জীবন, শুয়া উড়িল রে। কি অসাধারণ! গানেরগুলোর মধ্যেও আসলে জীবনবোধের এই যে একটা ছাপ রয়েছে। আর উনি একটা চুজিং ছিল মারাত্মক, যে উনি যে জিনিসটা চুজ করতেন, যে এটা কেন জানি মানে পাবলিককে খুব সিরিয়াসলি টাচ করবে, এসব জিনিস কিন্তু এটা মানে আগেই টের পেয়ে যেতেন, এরকম মনে হয় আর কি। আর তার লেখালেখিতেও তো সেটা আমরা দেখেছি, যে মানুষের কল্পনার জগৎ যে এতটা বিস্তৃত হতে পারে, একজন চরিত্রকে অনবদ্যভাবে ফুটিয়ে তোলা, সেটা বইয়ের ক্ষেত্রে হোক কিংবা পর্দায় যখন আমরা কোনো নাটক বা সিনেমা দেখি সেক্ষেত্রে হোক। এই যে একজন শিক্ষক হিসেবে হুমায়ুন আহমেদকে পাওয়া, তারপর তার চরিত্রে এই যে ডাইভার্সিটি, একজন লেখক হিসেবে, নির্মাতা হিসেবে নাটক লিখেছে, নাটক রচনা করেছেন, তারপরে এই যে সঙ্গীতের বিষয়ে এতগুলো কাজে নিজেকে নিবেদিত করা, তার তো একটা জার্নি, একটা অনবদ্য জার্নি। এই জার্নির অনেকগুলো সময়তেই আপনি তার পাশে থেকেছেন, তখন আসলে তাকে এই সবগুলো কাজ মার্জ করতে কিভাবে দেখেছেন? আমার কাছে আসলে ইলাবোরেটলি সেপারেটলি সব জিনিসটা, এত ডাইভার্সিফাইড সেক্টরে উনি কাজ করেছেন। একটা হলো কোয়ান্টাম, উনি কেমিস্ট্রির ভালো একজন টিচার ছিলেন, তারপর সেখান থেকে আবার ফিল্ম মেকিং, তাই না, ফিল্ম মেকিংয়ের জায়গা থেকে আবার ধরেন মিউজিকের বিষয়গুলো বুঝতে পারা, গান দেখা, তারপর আরও কিছু সেক্টর উনি, আর সাহিত্যের বিষয়টা তো বাদই দিলাম, এটা তো আরও সাধারণ ব্যাপার। তো এতগুলো জায়গাকে আসলে ওইভাবে মানে ইয়ে করা, মানে ডেসক্রাইব করা যে কীভাবে দেখেছি, সেটার আসলে ওইরকম ক্যাপাসিটিও আমার নাই, আমি বলতে পারবো না। তবে আমি একটা কথাই বলতে পারি, যে আমি তার কাছ থেকে যেটুকু শিখেছি ইন এভরি সেন্স, ধরেন আপনি যে টিচার হিসাবে সাবজেক্টের ব্যাপারটাই বলেন আর শেষে গানের ব্যাপারটাই বলেন, তার কাছ থেকে আমি যেটুকু শিখেছি, আমার কাছে মনে হয়েছে যে হি ইজ দ্য বেস্ট টিচার ইন মাই লাইফ, সব সেক্টরে যতটুকু শেখার সুযোগ আপনার হয়েছে। আমার কাছে তাই মনে হয়েছে। কিন্তু কারণ ব্যাপার হলো যে আমাদের ধরেন জানার একটা লিমিটেশন থাকে, যে কোনো একটা সেক্টর, মিউজিক সেক্টরে লজিক্যালি বললে আপনার মনে হবে যে ঠিক আছে, আমি তো আসলে মনে হয় যে বেশি জানার কথা, যেহেতু আমি মিউজিক সেক্টরে কাজ করি। কিন্তু উনি দেখেন যে কোনো একটা কাজ করতে গেলে উনি হয়তো আমি ভয়েস দিয়েছি বা কিছু একটা করেছি, তারপরে যেই জায়গাগুলোতে উনি কমেন্ট করতেন, উনি মিউজিক্যাল লোক না, হ্যাঁ,
কিন্তু যেসব জায়গাতে কমেন্ট করতেন এবং যে ব্যাপারে কমেন্টটা করতেন সেটাই দেখা যেত পরে এটাই সত্যি হয়েছে। তো এটা আসলে কারো যদি একটা ডাইভার্সিফাইড কোয়ালিটি না থাকে, কারো যদি একটা ডাইভার্সিফাইড না থাকে, মানে তার ক্রিয়েটিভিটির যদি এটা না থাকে, তাহলে এটা সম্ভব না। কিন্তু কারণ শিখে এই জিনিসটা করা সম্ভব না আসলে, আমার কাছে মনে হয়। সত্যি তাই। তার অনেক মজার মজার গল্প আমরা বিভিন্ন সময়ে শুনতে পাই, সবার কাছ থেকেই শুনতে পাই। তো আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে শিক্ষক হবার পরেও তিনি আপনার কতটা বন্ধু হয়ে উঠতে পেরেছিলেন বা বন্ধু সুলভ ছিলেন কিনা আপনার কাছে? সেখানে আমি বলবো যে আমার আসলে ব্যর্থতা, কারণ আমার ওই যে প্রি মাইন্ডসেট যেটা ছিল যখন টিচার হিসাবে তার সাথে আমার পরিচয়, ওই জিনিসটা থেকে আমি বের হতে পারিনি আসলে। কিন্তু হুমায়ুন স্যার কিন্তু যথেষ্ট ছিলেন, মানে উদার ছিলেন এবং ফ্রেন্ডলি ছিলেন। আমি যেটুকুই তার কাছে মানে ফ্রেন্ডলি বা ফ্রি হতে পেরেছি সেটা তার অবদানটাই বেশি, আমি কিন্তু পারি নাই কিছু। আমি তাকে আসলে ওইভাবে ফ্রেন্ড হিসাবে ওইরকম নিতে পারি নাই। কিন্তু উনি ধরো অনেক কিছু, যেমন একদিন রাতে হঠাৎ করে আমাদেরকে বললেন যে আমরা সবাই কোথা থেকে জানি নিয়ে আসছেন, ওই যে গেরুয়া কালারের কিছু কাপড় নিয়ে আসছেন, বুঝলেন। আমাদের বলে চলো আমরা গেরুয়া কালার পরে চক্কর দেবো ঢাকা শহরে। তারপরে সবাই গেরুয়া কালারের পরে পেঁচায় গাড়িতে আমরা চক্কর দিলাম ঢাকা শহরে। হ্যাঁ, বলে যে এটা আমাদের হিমু পার্টি, হিমু পার্টি। তো এইরকম কিছু ছিল ওনার, উদ্ভট কিছু ব্যাপার ছিল। আর উনি আসলে একটা সময়ের পরে আসলে ম্যাচিউরড লোকেদের তো আসলে মানে বয়সের ব্যারিয়ারটা পার হয়ে কিন্তু ফ্রেন্ডের চলে যায়। উনি যথেষ্ট ফ্রেন্ডলি ছিলেন, মানে বিয়ন্ড বলবো আমি, বিয়ন্ড লিমিটেশন ছিলেন। আর লিমিটেশনটা আমার জায়গাতে ছিল। আপনি তো তার লেখা পড়েছেন নিশ্চয়ই, কারণ তার অনেকগুলো চরিত্রই আছে যেগুলো আমরা চিনি, এক নামেই চিনি। তো সেক্ষেত্রে আসলে একজন হিমু নাকি একজন মিসির আলী, কোন চরিত্রটাকে সব থেকে বেশি ভালো লাগে? আমার কাছে দুটো ক্যারেক্টারটাই ভালো লাগে, তবে আমি একটু মিসির আলীর পক্ষে যাব আসলে কিছুটা। আর বই হিসাবে আসলে আমার কাছে বাদশা নামদার, তারপর জ্যোৎস্না জননীর গল্প, প্রথম যে বইটা শঙ্খনীল কারাগার, আর নন্দিত নরকে বইটা আমার কাছে অসাধারণ লেগেছে। আর শেষের দিকে রাইটিংসের ভিতরে মধ্যাহ্ন বইটা আমার কাছে খুব ভালো লাগে। মানে এটার রাইটিং স্টাইলটাই ডিফারেন্ট, মানে সিমালটেনিয়াসলি একটা হিস্টোরিক্যাল একটা সাথে ইভেন্টের সাথে এটা নর্মাল মানুষের ইভেন্ট লাইফের এগুলো মিলানো আর কি, মানে স্টাইলটাই আমার কাছে একটা অসাধারণ। শুরুতেই আপনি যে শঙ্খনীল কারাগার বা আপনি নন্দিত নরকের কথা বললেন, সেগুলো নিয়ে আবার তিনি সিনেমাও নির্মাণ করেছেন। এবং দেখা যায় যে একটা বইয়ে আমরা যখন দেখি একটা ইমাজিনেশন তৈরি হয়, সিনেমায় দেখলে সেটি কতটুকু ফুটে ওঠে এটা নিয়ে একটা শঙ্কা থাকে। কিন্তু সে যখন নির্মাতা হিসেবে ওই কাজকে আমাদের সামনে তুলে ধরলেন, মনে হলো বইতে আমরা যা ভেবেছিলাম ঠিক তাই আমরা আসলে পর্দায় দেখছি এরকম। তারপরে একটু জিজ্ঞেস করতে চাই যে হুমায়ুন আহমেদ স্যার নিশ্চয়ই বিভিন্ন সময় আপনাকে অনেক উপদেশ দিয়েছেন বা মজার কোনো স্মৃতি আপনার সাথে আছে, তবে এই সময়ে তার দেয়া কোন উপদেশ বা কথা মনে হয় যে আপনার জীবনের আপনার দর্শনবোধ পরিবর্তনে বা তৈরি করতে বিশেষ ভূমিকা রেখেছে? কোনো স্পেসিফিক কোনো কথা? ওনার একটা কথা আমার কাছে মানে খুব রিমার্কেবল মনে, অনেক কথাই উনি বলেছেন বা অনেক কিছু শিখেছি ওনার কাছে। আমি তো বললাম যে হি ইজ মাই বেস্ট টিচার। তো একটা জিনিস উনি একটা জিনিস বলতেন যে মানুষের জীবনের স্থায়িত্ব বা মানুষ কবে মারা যাবে এই বিষয়টা যে একদম পূর্ব নির্ধারিত একটা ব্যাপার থাকে, তার 1 মিনিট আগেও সে মরবে না, 1 মিনিট পরেও সে মরবে না। এবং হুমায়ুন স্যার যেদিন মারা গেলেন বুঝলেন, তো তার আগে তো কিন্তু খুব পজিটিভলি আমরা জানতাম যে ওনার অপারেশনটা সাকসেসফুলি হয়েছে, সব কিছু ভালো চলছে। কিন্তু যেদিন হঠাৎ করে শুনলাম যে উনি মারা গেছেন বুঝলি, তখন বারবার আমার এই কথাটাই মনে হয়েছে যে আসলে এটা আসলে একটা পূর্ব নির্ধারিত ব্যাপার, যে তার 1 মিনিট আগেও জিনিসটা ঘটে না, 1 মিনিট পরেও বিষয়টা ঘটে না। তিনিও নিশ্চয়ই ব্যাপারটা সেভাবেই অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন, কারণ যেহেতু এটি তার দর্শনবোধ, এটি তার কথা, তিনি বিশ্বাস করতেন। তার নির্মাণ অসংখ্য, তবে সেই নির্মাণের কিছু অংশ হিসেবে চ্যানেলেও সবসময় ছিল, কিছু পেয়েছি। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারেও তার নির্মাণের ছবি আমরা পেয়েছি। ঈদের দিন মানে আমাদের সামনে ছিল যে হুমায়ুন আহমেদের কোনো নাটক পাবো কিংবা ঈদে হুমায়ুন আহমেদের কোনো সিনেমা রিলিজ পাবে। একটা সিনেমা রয়েছে আমার আছে জল, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে সেখানের কিছু মিউজিক আছে নিজের মতো করে তৈরি করেছিলেন। সে আমার আছে জলের একটি গান, টাইটেল সং, আমরা একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু অংশ দেখে আসি। চলুন প্রিয় দর্শক। আমার আছে জল,
সিনেমা যত পুরনোই হয়ে যাক না কেন, সিনেমার গান বা সিনেমার গল্প সবকিছুই যেন মনে হয় এখনই তৈরি হলো, এখনই দেখলাম। এবং তার নাটকগুলো যখনই ফিরে ফিরে দেখি বা টেলিফিল্ম ফিরে ফিরে দেখি, মনে হয় যে আমাদেরই গল্প বোধ হয়, আমাদের ইমাজিনেশনের কোনো গল্প। আচ্ছা, তার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স আপনার অনেক ছিল, তবে কখনো কি তিনি আপনাকে বলেছেন যে পর্দার সামনে আসো কোনো চরিত্র হিসেবে? না, সেটা তো আমার আসতে হয়েছে। ওটার জন্য কি আপনি প্রিপেয়ার ছিলেন? না, প্রিপেয়ার ছিলাম না, কারণ এই বিষয়টা আমি আসলে পারি না। অভিনয়টা অনেক কঠিন একটা বিষয় আমার কাছে মনে হয়। তো আমি যেটুকু করেছি ওনার দুটো নাটকে বোধহয়, একটা হলো প্যাকেজ সংবাদ আর একটা হলো ইয়েতে ওই সমুদ্রবিলাস প্রাইভেট লিমিটেড, এই দুইটা ছবিতে, দুইটা নাটকে আর কি, ছবিতে না। এই দুইটা ছবিতেই নাটকেই কিন্তু উনি আমি যেই আর কি মানে সেইভাবে উপস্থাপনা করা হয়েছে যে সিঙ্গার হিসাবে। তো সিঙ্গার হিসাবে তো সিঙ্গারের ক্যারেক্টারটা করা আমার জন্য খুব একটা টাফ ব্যাপার না। মানে ডিফ্রেক্টেড কোনো কিছুতে আমি কাজ করি নাই। যেমন প্রথম ইয়েতে ওই আগুনে পরশমণি ছবিতে আমাকে ওই একদিন বলেছিলেন যে সালে চৌধুরী, উনি আবার সাংবাদিক, নাম করা সাংবাদিক, মুক্তিযোদ্ধা, উনি হুমায়ুন স্যারকে বলেছিলেন যে দেখো তো এখানে একটা পাকিস্তানি ক্যারেক্টার ছিল, একজন আর্মি অফিসারের ক্যারেক্টার ছিল, বলে যে সেলিমকে দিয়ে ক্যারেক্টার করতে। আমি বলছি যে আমি তো করব না। তারও পরে বলেন নাই যে না। আমি বললাম যে আমি আসলে অভিনয় জানি না, আর এই জিনিসটা করতে গেলে টাফ হবে, এটা আসলে অভিনয় করাটা। ওই তিনজন রাগিয়া আর্মি অফিসারের একটা ক্যারেক্টার ছিল, ওইটা করার কথা ছিল আর কি। আর কিন্তু তার নাটক সিনেমায় অভিনয় করে প্রথমবারের মতো দেখা গেছে যে পরবর্তীতে তারা জনপ্রিয়তার এমন শীর্ষে পৌঁছেছেন যাকে পরিচয় করিয়ে দিয়েছেন আসলে ইন্ডাস্ট্রিতে একজন হুমায়ুন। হ্যাঁ, এরকম চ্যালেঞ্জার বা এরকম চ্যালেঞ্জার ভাইকে সবটাইতে বেশি বলতে হয় যে উনি তো আগে সেক্টরে ছিলেন না, কিন্তু এত ভালো একজন অভিনেতা যে মানে সবার আড়ালে ছিলেন, হুমায়ুন স্যার তাকে আবিষ্কার করে নিয়ে আসেন। সত্যিই তাই। এবং ফিরে ফিরে তার প্রত্যেকটি কাজে ঘুরে ফিরে এই যে পরিচিত মুখগুলোকে একবার যে আমরা পেয়ে গেলাম, তারপর দেখা গেছে প্রত্যেকটি নাটকে ভিন্ন ভিন্ন চরিত্রে এদেরকে আমরা আরও নতুনভাবে আবিষ্কার করতে শিখেছি। তাদের তো এই যে জার্নিতে এতগুলো সময় ধরে কাজ করা এবং প্রত্যেকটি কাজে এই যে এক একজন ফিরে ফিরে আসা, তারপর যখন স্যার চলে গেলেন তখন সকলের মাঝে এক শূন্যতা। নিশ্চয়ই সেই শূন্যতা আপনার মাঝেও ছিল, কারণ কাজের কন্টিনিউটি তো সবসময় ছিল, সে তো কখনো বসেছিলেন না। তার চলে যাওয়ার পর এই শূন্যতার জায়গায় নিজের কাজের জায়গায় আসলে কোনো প্রভাবনা ছিল কিনা? অবশ্যই প্রভাব তো আমার মনে হয় যে উনি থাকলে ডেফিনেটলি আরো ভালো কিছু কাজ আমি করতে পারতাম, মানে যেগুলো রিমার্কেবল, আইকনিক সবই হওয়ার একটা পসিবিলিটি ছিল। কিন্তু উনি যেহেতু নাই, সে কাজগুলো আমাদের করা হচ্ছে না এবং হবেও না কোনো সময় আসলে। বা আমি যেমন ধরেন যে এই যে এজাজ ভাইয়ের সাথে যে দেখা হয়, বা এই যে আমাদের মাঝে মাঝে আরও যারা অভিনেতা আছেন আমাদের এখানে যে কাজ করেন, তাদের সাথে মাঝে মাঝে কথা হয়, তারা একটা কথাই বলেন যে ভাই অভিনয়টা করব, যে ওই স্ক্রিপ্ট তো নাই বা ওই তো নাই, ডিরেক্টর তো না, আমি করবো কীভাবে, বুঝলেন? এটা মানে সবার জন্য, শুধু আমার জন্য না। আমার যেমন মিউজিক সেক্টরে কাজটাও এক ধরনের একটা আউটস্ট্যান্ডিং একটা ছিল, একটা ডিফারেন্ট স্পেকট্রাম ছিল, সেই জায়গা থেকে সরে আসতে হয়েছে। ঠিক অভিনেত্রী যারা আছেন তার সাথে কাজ করতে, তারাও কিন্তু একটা প্রতিনিয়তই মিস করেন তারা, যে থাকলেও তারও কিছু এরকম কাজ করতে পারেন। সত্যি আমরাও ভীষণ মিস করি তাকে। তিনি থাকলে হয়তো আমরা আরও কিছু পেতাম, তবে তিনি যে দিয়ে গেছেন আমাদের, সেটি আঁকড়ে ধরেই আমরা বেঁচে থাকতে চাই এবং তার কাজের ভেতরে তিনি বেঁচে থাকবেন। সঙ্গীত, চলচ্চিত্র, বাংলা সাহিত্যে যে সমৃদ্ধি তিনি আমাদের এনে দিয়েছেন, সেই সমৃদ্ধি আমাদের সাহিত্যকে বাঁচিয়ে রাখবে, চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখবে আরও দীর্ঘদিন। এই প্রত্যাশা আমাদের। অনেক ভালো থাকবেন। আমাদের মাঝে আজ অংশ নেওয়ার জন্য অনেক শুভেচ্ছা আপনাকে। ধন্যবাদ আপনাকে ধন্যবাদ, চ্যানেলকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আবারও গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি নন্দিত কথা সাহিত্যিক এবং নির্মাতা হুমায়ুন আহমেদকে। হুমায়ুন আহমেদ, আমরা আপনাকে ভীষণ ভালোবাসি। আপনি বেঁচে আছেন আমাদের হৃদয়ে, আমাদের অস্তিত্বে। তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।